না, আমার এই খুব ভালো কাজই হয়েছে এবং পলিটিক্যালি আমি বলতে পারি ভারতীয় জনতা পার্টির খুব একটা উল্লসিত হওয়ার জায়গা নেই আমার ওয়ার্ডে। অ্যাটলিস্ট মানে তারা যেরকম ভেবেছিল যে প্রচুর মানুষের নাম বাদ যাবে, অনেক মানুষের নাম ভুলভাল ঢোকানো আছে যার দ্বারা তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হয়। তো সেদিক থেকে একেবারেই তারা মানে আশাব্যঞ্জক হওয়ার কোনো কারণ আমার ওয়ার্ডে নেই। মানুষ প্রচুরভাবে সচেতন। আমরা সহযোগিতা করেছি, আমাদের বিএলএ ট্যুররা ছিল, বিএলওর সঙ্গে আমাদের নিজস্ব দলীয় কর্মীরা তারা ঝাঁপিয়ে পড়েছে, প্রতি মুহূর্তে মানুষের সঙ্গে যোগাযোগ রেখেছে তাদের নানা রকম সহযোগিতার মাধ্যমে। আমরা অলমোস্ট আমার এখানে 95% মানুষের অলমোস্ট জমা পড়ে গেছে এবং অলমোস্ট ডিজিটাইজও হয়ে গেছে। দেখুন, যারা যতই এগুলোকে হাইড করার চেষ্টা করুক, ভারতীয় জনতা পার্টির পলিটিক্যাল এজেন্ডা কি সেটা সম্পর্কে যারা একটু অবগত তারা কিন্তু খুব ভালো করেই জানবেন এবং বুঝবেন যে এই আপনি এসআইআর বলুন আর যাই করুন বলুন, এদের মূল উদ্দেশ্য সিএএ অ্যান্ড দেন এনআরসি, এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। তারা হয়তো প্রথমে এসআইআর করার চেষ্টা করলেন এবং 2002 সালের বিষয়টা যখন বারবার পশ্চিমবঙ্গে চর্চায় উঠছে, নিশ্চিতভাবে 2002 সালে লাস্ট এসআইআর হয়েছিল, কিন্তু 2002-এ এসআইআর হওয়ার পরে 2002-এর শেষে বা 3-এ কোথাও কিন্তু কোনো নির্বাচন ছিল না। বারবার যে বিষয়টা পশ্চিমবঙ্গে উঠে আসছে, অনেকেই সেটাকে হয়তো সাপ্রেস করে যাচ্ছেন যে এসআইআর হলে অসুবিধা কোথায়। অসুবিধা কারোরই কিছু নেই। তৃণমূল কংগ্রেসও কিন্তু কখনোই বলেনি যে এসআইআর করার প্রয়োজনীয়তা নেই। আর রিভিশন তো প্রতি বছরই হয়। কারণ আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, বহু বছর যখন আমরা বিরোধীও ছিলাম, ক্ষমতায় আসার পরেও বহুবার ফর্ম 7 বহু কিছু আমরা ফিল আপ করেছি। এই যে আজকে ডেড ভোটার নিয়ে এত ভোট বাতিল হলো, এত ভোট বাতিল হলো, এই বাতিলগুলো আমরাই চেয়েছিলাম বহুকাল আগে। বহুদিন ধরে আমরা ফর্ম ফিল আপ করেছি, কিন্তু নির্বাচন কমিশনের টনক নড়েনি। রিভিশন হয়েছে প্রতিবারই, কিন্তু সেই নামগুলো আবার ঘুরে ঘুরে আমরা দেখতাম চলে আসতো। এই গাফিলতিটা নির্বাচন কমিশনের ফলে এখন জমতে জমতে অনেকগুলো একটা বড় একটা সংখ্যা হচ্ছে। সেটা দেখে তারা ভাবছে হয়তো পশ্চিমবঙ্গে বিরাট নাম বাদ যাচ্ছে, কিন্তু এই নামগুলো তাদের মানে অপদার্থতা বলুন, তাদের ব্যর্থতার জন্যই কিন্তু থেকে গেছিল। এতে তৃণমূল কংগ্রেসের কোনো হাত নেই। না, দেখুন, একটা মানুষের কথা অন্যান্য মানুষগুলো কিভাবে নেবে সেটা অনেকটা ডিপেন্ড করে সেই মানুষটা কেমন। আমি মনে করুন আমার পাড়ার সব থেকে বড় ঢপবাজ, সমস্ত কথা আমি যা বলি মিথ্যে কথা বলি, ভুল বলি, যা বলি তা কাজ করি না। তো আমি যখন কোনো একটা কথা বলবো স্বাভাবিকভাবে মানুষ সেটাকে গ্রহণ করবে না, এটাই বাস্তবিক, কারণ আমার ক্যারেক্টারটাই তাই। ঠিক তেমনি এই সরকার, ভারতীয় জনতা পার্টির যে সরকার 2014 ইলেকশনে ক্ষমতায় আসার আগে থেকে যা যা বলে গেছেন 11 বছর ধরে, যা যা মানুষের স্বার্থে অনেক গল্প বলা যা যা কথা বলেছে, তার একটাও তারা করেনি, বরং বিপরীত করেছে। ফলে এরা যাই বলবে সেইটা নিয়ে একটা সন্দেহ তৈরি হবে। এবং অবভিয়াসলি আমি একটু আগেই বললাম 2002-এও যখন এসআইআর হয়েছিল তখন সামনে কিন্তু আসু কোনো নির্বাচন ছিল না। 2004-এ গিয়ে আমরা দেখেছি লোকসভা নির্বাচন, সেটা অনেক পরে। কিন্তু এই যে 2026 সালের নির্বাচন, আজকে দেখুন বিএলওরা 46টা প্রাণ চলে গেছে। আমার অত্যন্ত খারাপ লাগছে একটা রাজনৈতিক কর্মী হিসাবে, যে দলেরই হোক, ভারতীয় জনতা পার্টির কর্মীরা, নেতৃত্বরা যেভাবে এই মৃত্যুগুলোকে মানে অ্যাভয়েড করছেন, যেভাবে মৃত্যুগুলোকে অস্বীকার করছেন। প্রথম দিকে বহু মানুষ দেখা যাচ্ছে আতঙ্কে, যাদের নাম আছে, নাম নেই, নামের বানান ভুল আছে, মানে বিরাট বড় একটা প্যানিক সৃষ্টি হয়েছিল। তাতে বহু মানুষ মারা গিয়েছিল, ভোটাররা মারা গিয়েছিল। এমনকি দেখা যায় হয়তো নাম আছে কিন্তু কোনো কারণে হয়তো তিনি বিষয়টা বুঝতে ভুল করেছেন, তার জন্য তিনি আত্মহত্যা করছেন, একটা মানে আগামী একটা অনিশ্চিত ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে। আবার পরবর্তীকালে এই যে বিএলওদের একটা হিউজ পরিমাণ কাজ, আমরা তো এখানে প্রতিনিয়ত দেখছি বিএলওদের যে কাজ করছে, কি অমানসিক পরিশ্রম তাদের করতে হচ্ছে, সেটা একমাত্র সেই বিএলওরা জানে। তো সেই কথাগুলো যদি পলিটিক্যাল পার্সন হিসাবে আমরা না বলি তো বলবেটা কি? এখন এই যে সেই চাপে একটার পর একটা মানুষ মারা যাচ্ছে, অথচ কোনো ভারতীয় জনতা পার্টির নেতা, কোনো মানে পদাধিকারী, তারা কিন্তু কেউ এটাকে তো এন্ডোর্স করছেই না এবং তার বিরোধিতাও করছে না। এটা সব থেকে দুঃখের। দেখুন, যে বিএলওরা কাজ করছে তারা সবাই যে তৃণমূল কংগ্রেসের মানসিকতা তা তো নয়, বিভিন্ন মানসিকতার মানুষ থাকতেই পারে এবং আছে, আমার এখানেই আছে আমি জানি। কিন্তু তাদের উপরেও যে অমানসিক যে পরিশ্রমটা হচ্ছে, প্রেশারটা হচ্ছে, আমরা তার বিরুদ্ধেও প্রতিবাদ করছি। আজকে আমাদের চাপে বা বিএলওদের একাংশের চাপে আজকে 7 দিন হয়তো টাইম এক্সটেন্ড করতে বাধ্য হয়েছে, কিন্তু আমার মনে হয় এটাও যথেষ্ট নয়। যে হিউজ পরিমাণ কাজ এবং ক্রমাগত যখনই একটা কাজ প্রায় শেষের দিকে আসছে তখনই বিএলওরাই বলছে, তখনই আবার নতুন করে কোনো একটা কাজ তাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। আমার মনে হয় এটা অনৈতিক। এইভাবে
তৃণমূল কংগ্রেসের ভোটারকে টলানো যাবে না বাংলায়। দেখুন, অলরেডি সুকান্ত মজুমদার থেকে শুরু করে শুভেন্দু অধিকারী উল্টো সুর গাইতে আরম্ভ করে দিয়েছেন। যে আশা করেছিলেন 1 কোটি 101 কোটি ভোটার বাদ হয়ে যাবে, আমরা ড্যাং ড্যাং করে পার্সেন্টেজের হিসাবে, তারা যেটা করতেছিল এই পার্সেন্টেজের হিসাবে হয়তো আমরা তৃণমূলকে বিট করে দিতে পারবো 2026-এ, তারা আশাহত হচ্ছে। তাই আমার মনে হয় এসআইআর হোক, সবাই আমরা চাই ভালো, প্রত্যেকটা বৈধ নাগরিক যাতে ভোটার তালিকায় থাকে, নিশ্চিতভাবে আমরাও সেটা চাই। কিন্তু সেটা করার যে পদ্ধতি তারা নিয়েছে, আর এই সরকারটার প্রথম থেকে শেষ অবধি সমস্ত কাজই হচ্ছে অপরিকল্পিত। সেটা আপনি নোটবন্দি যদি দেখতে পারেন, 50 দিন সময় চেয়েছিলেন প্রধানমন্ত্রী, हमको 50 दिन दे दीजिए, उसके बाद हमको बोलिएगा। 50 দিনে কি হয়েছে আপনারা দেখেছেন। আমরা সেই সময় একটা জিনিস দেখতাম, সেই সীমান্তে একটা মানুষ এসে বলছে ইহা ইতনা সন্নাটা কি হয়, মানে সীমান্তে কোনো লোক নেই, জঙ্গিরা নেই, অথচ তাদের তালিকা বলছে যে এই 14 বছরে সব থেকে বেশি সীমান্তে মানে জঙ্গি অনুপ্রবেশ হয়েছে এবং আমাদের সেনাদের ওপর অ্যাটাক হয়েছে। তো তাদের কোমর ভেঙে যায়নি, বরঞ্চ ভারতবর্ষের মানুষের কোমর ভেঙে গেছে। এই টাকার নোটবন্দিতে এই নোট বাতিল করতে গিয়ে 100 মানুষ মারা গেছে। অপরিকল্পিত জিএসটি, কত মানুষের ব্যবসা যে বন্ধ হয়ে গেছে, একমাত্র ব্যবসায়ীরা জানে, ছোট ছোট ব্যবসায়ীরা। আজ এত পার্সেন্ট, কাল তত পার্সেন্ট, মানে কোনো ফিক্সড নিজেদের কোনো চিন্তা ভাবনা নেই। ফলে এই সরকারটা সম্পূর্ণ অপরিকল্পিত ভাবে, যেটা নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন 26-এর বিধানসভা তো পশ্চিমবঙ্গে ছেড়েই দিন, 2029-এর পরে ভারতীয় জনতা পার্টি দিল্লির ক্ষমতায় থাকবেন কিনা একটা দারুণ সন্দেহ আছে। একদম 100 বার সেটা তো ব্যর্থতা, বারবার করে তো নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন। শুধু তাই নয়, বিএসএফ এর এখতিয়ারে যতটা জায়গা ছিল আপনারা নিজেরাও জানেন, বছর কয়েক আগে সেই এখতিয়ারের জায়গাটা কিন্তু অনেকটা বাড়ানো হয়েছে, অর্থাৎ বর্ডার থেকে অনেকটা ভেতরে এসে বসতি অঞ্চলে কিন্তু বিএসএফ এখন তার কাজ করতে পারে, যে কোনো মানে অনুসন্ধান করতে পারে। তার জন্য রাজ্য পুলিশের সহযোগিতার দরকার হয় না, পারমিশনের দরকার হয় না। তো এত কিছু হওয়ার পরে আর বর্ডারে কিভাবে লোক অনুপ্রবেশ হচ্ছে, একটা বাচ্চা ছেলেরা আপনারা আমরা সমস্ত খবর শুনতে পাই, জানতে পারি। আর বিএসএফ যারা ওখানে মানে নিযুক্ত আছে দীর্ঘদিন ধরে, তারা কিছু জানে না, এটা যারা মানে বাচ্চা শুনলেও হাসবে। তা আমার মনে হয় পক্ষান্তরে বিজেপি এই মানে বর্ডার থেকে এত লোক চলে আসছে, এটা যত বেশি বলবে তত বেশি তাদেরই নেতা অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী তার ব্যর্থতাকেই তারা তুলে ধরবে। আমার মনে হয় এই জায়গাগুলো না তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বা সর্বোচ্চ নেতৃত্ব আমরা যেগুলো বলছি, সেগুলো বোধহয় সঠিকভাবে বিশ্লেষণ হচ্ছে না। আমরা একটা লোকেরও নাম বাদ যায় এই কথা বলতে, এই কথা বলিনি যে কোনো মৃত ভোটারের নাম বাদ দিলে আমরা আন্দোলন করব, বা কোথাও কারো দুটো নাম আছে একই লোকের, অনেক জায়গাতেই আছে ডুপ্লিকেট নাম আছে, সেগুলো বাদ দিলে আমরা কিছু বলি। আমরা বলেছি প্রত্যেকটা বৈধ নাগরিক, যারা এই দেশের নাগরিক, দীর্ঘদিন ধরে বসবাস করছে, এইখানে জন্মগ্রহণ করেছে, বাই বার্থ এখানে রয়েছে, তাদের কোথাও কোনো নাম যদি বাদ যায় তাহলে তৃণমূল কংগ্রেস ছেড়ে কথা বলবে না। আমার মনে হয় দুটো বিষয়ের মধ্যে ফারাক আছে। একটা মানুষ মারা গেছে, তার নাম অবভিয়াসলি বাদ যাবে, সেটা নিয়ে আমরা নিশ্চিতভাবে আমরা বিরোধিতা করবো না বা আমরা বলবো না, বা কোথাও যদি ডুপ্লিকেট নাম থাকে, এই ধরনের জিনিস। কিন্তু আমার মনে হয় কথাটাকে হয়তো সঠিকভাবে ব্যাখ্যা করা হচ্ছে না, তার জন্য বোধহয় একটা কনফিউশন হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভিতরে। আমরা আবার বলি, নেতৃত্ব বলেছেন এসআইআর হোক, কিন্তু যতটা সময় নিয়ে এরকম একটা গুরুত্বপূর্ণ কাজ, দেখুন নির্বাচন কমিশন ভারতবর্ষের এত বড় একটা গুরুত্বপূর্ণ কাজ করতে যাচ্ছে, তার উচিত ছিল প্রথমেই যে নির্বাচকদের নিয়ে তিনি কাজটা করবেন তাদেরকে কনফিডেন্সে আনা। কেন মানুষের মধ্যে প্যানিক তৈরি হবে, কেন আতঙ্ক তৈরি হবে? তারা তো নয়, তাদের দৃষ্টিভঙ্গি থেকে তারা তো নয় ভালো কাজ করছেন। এই ভালো কাজ করতে গিয়ে মানুষকে যে হয়রানি পোহাতে হচ্ছে, আমার মনে হয় সেই হয়রানি পোহানোটা পরিকল্পিতভাবে বাংলার মানুষকে, বাংলা বিরোধী এবং বাঙালি বিরোধী যে গুজরাটি যে নরেন্দ্র মোদী অমিত শাহ যে সরকার রয়েছে, তারা ইচ্ছাকৃতভাবে পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গবাসীকে বারবার বিব্রত করার জন্যই এই ধরনের কাজ এত অল্প সময়ে একেবারে অপরিকল্পিতভাবে করার চেষ্টা করছে। এটাই সব থেকে দুর্ভাগ্যের, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ার জন্য কোনো হাতিয়ার ভারতীয় জনতা পার্টির নেই। আজ এসআইআর কে তারা কেন্দ্র করে আসলে অ্যাকচুয়ালি ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে তাদের তথাকথিত যে রাজনৈতিক নেতারা ছিল, মানে একেবারে বিজেপির নেতা, তাদের উপর তারা কোনোদিনই ভরসা রাখতে পারেনি যে তাদের দ্বারা পশ্চিমবঙ্গে কিছু হবে না। ফলত তারা তৃণমূল কংগ্রেস থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে গড়া মানুষ, মমতা বন্দ্যোপাধ্যায় দয়া দাক্ষিণ্যে তৈরি হওয়া রাজনৈতিক নেতা, তারা ভেবেছে বোধহয় এদেরকে দিয়েই বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায়কে শায়েস্তা করা যাবে। ফলে তারা শুভেন্দু অধিকারী বা এই ধরনের মানুষের উপরে ভরসা রেখেছে। এবং শুভেন্দু অধিকারী বিভিন্ন সময়
তাদের ওই নেতৃত্বকে যা বোঝাচ্ছে যে এটা করলে বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা কমে যাবে, ভোট কমে যাবে, এবং তারা সেখানে বসে সেই জিনিসগুলোই করছে। তো তারই আরেকটা ফলস্বরূপ হচ্ছে এসআইআর, অপরিকল্পিত এসআইআর। তারই মানে আবদার বলুন, কান্না বলুন। কারণ 2026-এর যে নির্বাচন, সেটা শুধু বিজেপির নয়, আমার মনে হয় শুভেন্দু অধিকারেরও রাজনৈতিক জীবনের হয়তো সর্বশেষ নির্বাচন হতে চলেছে। তাই জন্য তিনি এই সমস্ত কথা বলছেন, এবং বিজেপিও লাফিয়ে পড়েছে। কিন্তু অলরেডি আপনাদের কান্নাকাটি শুরু হয়ে গেছে। শুভেন্দু অধিকারী বলছে যা বলেছিলাম তাই বাদ হলো না। সুকান্ত সুকান্ত মজুমদার বলছে যে এইভাবে করা যায় না। আবার ওই আমাদের সমীপ ভট্টাচার্য বলছে জ্ঞানেশ কুমারকে ওখানে বসে জ্ঞানগর্ভ বক্তব্য দিলে হবে না, তাকে কলকাতায় আসতে হবে। মানে আমরা যেভাবে ছকটা খেলেছিলাম, খেলাটা ঠিক হলো না। জ্ঞানেশ কুমারকে এসে এবার খেলাটা খেলতে হবে, এরকম একটা কান্নাকাটি শুরু করে দিয়েছে। ফলে বোঝাই যাচ্ছে দেয়াল লিখন স্পষ্ট, এসআইআর করুক আর যাই করুক, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল, আছে, থাকবে।